আমরা আজকে একটা জিনিস আমি না বলে পাচ্ছি না, আমি যে দেখেছি যে কি কোটা আন্দোলন, কি বুদ্ধি, আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, অমক সমক, সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল, কিন্তু ফলাফলটা কি? পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায় তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি। এটা হলো বাস্তবতা। এমনকি অনেক অনেক জেলা, প্রত্যন্ত অঞ্চল, সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে, তারাও চাকরি পাচ্ছে না। হাইকোর্ট ইতিমধ্যে, এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে, হাইকোর্ট একটা রায় দেয়। হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই, কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা, ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাস করেছিল, মেয়েরা বেশি পাস করে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটাকে তারা প্রমাণ করুক। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি, এটা সকলের জন্য, এটা আমাদের নির্বাচনী ইস্তাহারে ছিল, 2008-এ নির্বাচনী ইস্তাহারে আমরা করতে পেরেছি। শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায়, আর বাকিরা বঞ্চিত থাকে। কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে। আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেকে কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারে নিজেদের একটা ভবিষ্যতে, যখন মানুষ বয়স্ক হয়ে যাবে বা কর্মক্ষম মতো থাকবে তখন কিন্তু একটা নিশ্চিত একটা অর্থ প্রাপ্তির সুযোগ আছে, জীবন জীবিকা চালাবার একটা সুযোগ আছে, এবং সেটা একেবারে নিম্ন স্তরের যারা, তাদের জন্য কিন্তু আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি। যারা একেবারে কিছুই করতে পারে না, খুব অল্প টাকা কামাই করতে পারে, তারা যদি 500 টাকা রাখে তো সরকারের পক্ষ থেকে তাদের জন্য আরও 500 টাকা দিয়ে তারাও এর জন্য একটা ভালোভাবে পেনশন পায় একটা বয়সকালে, এবং এটা কিন্তু আজীবন পাবে। কাজে আমি মনে করি আমাদের রাজনীতির সাথে যারা জড়িত তাদের সকলেরই এই সার্বজনীন পেনশন স্কিমে ঢোকা দরকার, তাহলে অন্তত একটা জীবনের একটা নিশ্চয়তা পাওয়া যাবে। অন্তত বৃদ্ধ বয়সে কারো মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না, ছেলের ঘাড়েও বোঝাও হবে না, মেয়ের ঘাড়েও বোঝা হবে না, নিজেরটা নিজে করে খেতে পারবে, সেই ব্যবস্থাটা করা। কারণ আমরা ক্ষমতা আসার পরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী নিগৃহীতা বা পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন আমরা ভাতা প্রবর্তন করে, এটা কিন্তু আওয়ামী লীগ প্রথম করে সরকার আসার পরে। আমরা চাই যে দেশের মানুষ অন্তত একটু ভালোভাবে বাঁচুক। আজকে যারা ভূমিহীন গৃহহীন তাদেরকে আমরা ঘর করে দিচ্ছি বিনা পয়সায়, আর সেই ঘরের মালিকানায় মেয়েদের অগ্রাধিকার, ঘর তার সঙ্গে সঙ্গে মেয়েদেরকে কিন্তু আমরা সমানভাবে ভাগ দিয়ে সেই ঘরগুলি আমরা দিচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে, এবং আমি প্রথম এসে মেয়েদের কর্মক্ষেত্রে প্রাইমারি শিক্ষায় 60% নারীরা জায়গা পাবে। এই প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 60% আমরা মেয়েদের জন্য করে দিয়েছিলাম কোটা, যে এখানে সব চাকরি মেয়েরা আগে পাবে। তো সেইভাবে কিন্তু সবসময় মেয়েদেরকে একটা স্বাবলম্বী করার পদক্ষেপ আমরা নিচ্ছি। শিক্ষায় দীক্ষায় যে সুযোগ, বিনা পয়সা বই দিচ্ছি বা আমরা যে স্টাইপেন্ড দিচ্ছি তার ফলে, এবং গবেষণার জন্য টাকা দিচ্ছি, উচ্চ গবেষণায়ও সেখানে আমাদের মহিলারা কিন্তু খুব ভালো করতেছে। আমাদের নারী সমাজ অনেক ভালো, আমি দেখি যে তাদের দক্ষতার পরিচয় পাওয়া যাচ্ছে। ফ্রিল্যান্সিংয়ের ব্যবস্থা করে দিচ্ছে, ফ্রি, যারা নিজেরাও ঘরে বসে অনেক কাজ করেও আবার দেশে বিদেশে কাজ করে অর্থ উপার্জন করতে পারে, বা অনলাইনে কেনা বেচা ব্যবসা বাণিজ্যও করতে পারে, সেই সুযোগটাও আমরা করেছি। ডিজিটাল বাংলাদেশের সেই সুযোগটা যেন আরও ভালোভাবে আর্থসামাজিক উন্নয়নের জন্য যেন কাজে লাগে, সেই সুযোগটাই কিন্তু আমরা সৃষ্টি করে দিয়েছি। এখানে আমাদের নারীদের জন্য সবথেকে বেশি সুযোগ সৃষ্টি হবে। কাজে আজকে আমি খুব আনন্দিত যে একটা ওয়েবসাইট খোলা হয়েছে, যেটা আমি সমস্ত জায়গায় এই সংগঠনের একটা ডাটাবেস করা থাকবে। কাজে এটা আমি মনে করি যে ডিজিটাল বাংলাদেশেরই মানে যথাযথ ব্যবহারের জন্য আজকে যুব মহিলা লীগ যে যাত্রা শুরু করলো সেটা সফল হোক,
সেটাই আমি চাই। আমার একটা প্রোগ্রাম ইতিমধ্যে আমি একটু লেট হয়ে গেছি, আর সময় নেব না। তোমরা সবাই গণভবনে এসেছো, গণভবনের মাটি ধন্য হয়েছে। এটাই আমরা চাই যে আমাদের সমানভাবে পুরুষের সাথে সমান তালে তাল মিলিয়ে আমাদের নারী সমাজও দেশের উন্নয়নে কাজ করবে এবং এগিয়ে যাবে। শুধু নিজের জীবন না, দেশটাকে কতটুকু দিতে পারলাম, দেশের মানুষের জন্য কতটুকু দিতে পারলাম, বা যারা একেবারে নিম্ন স্তরে পড়ে আছে তাদেরকে আমরা কীভাবে টেনে তুলে তাদেরকেও সমানভাবে রাখবো, সেই ব্যবস্থাই আমরা করব। আমরা দারিদ্র্যের হার, যেখানে অতি দরিদ্রের হার 25% উপরে ছিল, আমরা কিন্তু 5% নামিয়ে এনেছি, 5.6। ইনশাল্লাহ সেটুকুও থাকবে না। আমরা কোনো হত দরিদ্র ঠিকানাবিহীন কেউ থাকবে না, সেইভাবেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এমনকি আশ্রয় প্রকল্পের একটা মেয়ে কিন্তু সরকারি চাকরিও পেয়ে গেছে, পুলিশেও চাকরি পেয়ে গেছে। কাজে এই যে একটা সুযোগ আমরা সৃষ্টি করেছি, এটাই কিন্তু মানুষের সামনে তুলে ধরতে হবে। আর ওই বিএনপি সেই 2001-এর পর যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল আমাদের যুব মহিলা লোকের উপরে, এগুলো মানুষের সামনে তুলে ধরে ওদের বিভৎস চেহারাটা, ওদের জঙ্গির চেহারা, ওদের সন্ত্রাসী চেহারাটাও মানুষের সামনে তুলে ধরতে হবে যে এরা কোনো মানুষের জাত না, এরা দেশকেও ভালোবাসে না, মানুষকেও ভালোবাসে না, মানুষের কোনো উন্নতি চায় না। অর্থ সম্পদ লুট করে, টাকা পয়সা বানিয়ে, চুরি করে, ওই 10 টাকা অস্ত্র চোরা কারবারি, মানি লন্ডারিং, 21 আগস্ট গ্রেনেড হামলা, ওই বিভিন্ন মামলার আসামিরা, এতিমের অর্থ আত্মসাৎকারী, তারাই হচ্ছে এই বিএনপির নেতা। তো এই নেতা দিয়ে দেশ কীভাবে তারা এগিয়ে নিয়ে যাবে আমি জানি না। কাজে এরা সমাজের একটা বোঝা, সমাজের কাছে এরা একটা অভিশপ্ত, এবং সমাজের কাছে এরা একটা মানে বলবো যে রীতিমতো একটা মানে সন্ত্রাসী ছাড়া আর কিছু বলা যায় না, আমাদের একটা সন্ত্রাসী হিসেবে পরিচিত। কাজে তাদের এই অত্যাচার নির্যাতন যেন আবার ফিরে না আসে, তার জন্য সবাইকেই আমার মনে হয় আরও বেশি সক্রিয় থাকতে হবে। কাজে মানুষকে সচেতন করতে হবে। জনগণের কাছে আমি কৃতজ্ঞ যে তারা বারবার ভোট দিয়েছে, আমরা তাদের সেবা করার সুযোগ পেয়েছি। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ, আজকের বাংলাদেশ বিশ্বসভায় মর্যাদার আসলে অধিষ্ঠিত বাংলাদেশ। আর এই মর্যাদা নিয়েই মাথা উঁচু করে আমাদের চলতে হবে। 2041 সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আর সেই স্মার্ট, আমার মেয়েরাই তো বেশি স্মার্ট হবে, সেটাই তো আমরা চাই। আর সেই সাথে দেশটাও এগিয়ে যাবে। আর বাংলাদেশ পিছনে ফিরবে না, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে একটা উন্নত, সমৃদ্ধ, স্মার্ট, সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন পূরণ করব, সেটাই আমি চাই। সবাই ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সংগঠনটা মনোযোগের সাথে করো। আর আমাদের নীতি আদর্শগুলি মানুষের কাছে তুলে ধরা, আর ওই অত্যাচারের কাহিনী বলে ওদের সম্পর্কে মানুষকে সজাগ করা, সচেতন করা, এটাই তোমাদের কাজ। সবাই ভালো থাকো, আবার দেখা হবে।